কি করার তাও যে তোমায় চাই, প্রতি সেকেন্ডে চাই, অনেকভাবে চাই। মজনু যেমন চাই লাইলিকে, তেমনি আমি চাই তোমাকে। ফারহাদ যেমন চাই শিরিনকে, তেমনি আমি চাই তোমাকে। মানুষ যেমন চাই অক্সিজেনকে, তেমনি আমি চাই তোমাকে। পৃথিবী যেমন চাই আকাশকে, তেমনি চাই তোমাকে। মাছ যেমন চাই পানিকে, তেমনি চাই তোমাকে। শব্দ যেমন চাই বাক্যকে, ঠিক তেমনি আমি চাই তোমাকে। ঠিক শুনেছ, তোমায় চাই, অতিরিক্ত চাই, পাগলের মতো চাই। যদি প্রশ্ন করো কতটা চাও, আমার জবাব হবে, তুমি যদি বলো আকাশের চাঁদটা এনে দাও, আমি সেই চাঁদ আনতে যাব, জেনেও যে ওটা কখনোই আনতে পারবো না। ঠিক এতটা চাই তোমায়। নেশা যেমন মাতাল করে মানুষকে, তেমনি তুমি মাতাল করেছ আমাকে। নেশা যেমন চড়ে বসে মস্তিষ্কে, তেমনি তুমি বসেছ আমার মস্তিষ্কে। বেহায়া আমি, তাই না? অনেক বেহায়া, তোমার জন্য বেহায়া। জানি না আমার এই বেহায়াপনা নিয়ে কতদিন বেঁচে থাকতে পারবো। যতদিন বেঁচে থাকবো তুমি থাকবে আমার বুকের মাঝে। যখন বুঝতে পেরেছিলাম তোমায় নিজের থেকে বেশি চাইতে শুরু করেছি, তখন ভেবেছিলাম তোমায় চাওয়ার থেকে মরে যাওয়াটা শ্রেয়। কিন্তু পরিবার ছেড়ে কিভাবে মরতাম, আমি ছাড়া যে তাদের কেউ নেই। জানি কখনো পাবো না তোমায়, কখনো ছুতে পারবো না তোমায়, তাও তোমায় এক নজর দেখতে পাই, তাই আমার বাঁচার প্রদীপ, তৃষ্ণার বাঁচার প্রদীপ। ডায়ের প্রথম পৃষ্ঠা পড়ে ফুপিয়ে কাঁদছে বেলি। চোখ মুছে দ্বিতীয় পেজে যাবে তখনই কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। তড়িঘড়ি করে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গেল। ডায়েরিটা যেখানে থেকে নিয়েছিল সেখানেই ঢেকে রেখে দিল। কানে আওয়াজ আসতেই সামনে তাকালো। ইয়েস স্যার। এখানে কি করছো? কেউ আসেনি স্যার, তাই ভাবলাম একটা বই পড়ি। এত তাড়াতাড়ি কেন এসেছো? কাল থেকে সবার সাথেই আসবে, যাও নিজের জায়গায়। তাড়াতাড়ি সেখান থেকে এসে নিজের জায়গায় বসলো বেলি। যার ধমকে বেলি ভয় পেল সে হলো বেলির বাসার এবং স্কুলের শিক্ষক তিশা মঞ্জিল। বেলি আনমনেই ভাবছে যে তিশা স্যার কাউকে এতটা ভালোবাসে। বাবা, ভাবা যায়, তাও তার থেকে 11 বছরের ছোট এক মেয়েকে। আবার কিনা সে তার স্টুডেন্ট। যাই হোক, মেয়েটা ভাগ্যবতী যে স্যারের এতটা ভালোবাসা পাচ্ছে। স্যারের জন্য খারাপও লাগছে, তার এই ভালোবাসা কেউ ভালো চোখে দেখবে বলে মনে হচ্ছে না। মানবে নাকি সন্দেহ। বেলি, আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, জি স্যার। কালকের পড়াগুলো রিভিশন দাও, সবাই আসলে একসাথে টেস্ট দিও। ওকে স্যার। স্যার আর এক মুহূর্তও দাঁড়ালো না, চলে গেল। ভাবতে লাগলো বেলি। এই তৃষ্ণা স্যারটা না আমায় একদম সহ্য করতে পারে না। জানি না কেন। আমি তো কখনো স্যারদের সাথে খারাপ বিহেভিয়ার বা দুষ্টুমি করি না। তার জন্য স্যার ও ম্যামও আমায় বেশ পছন্দ করেন, কিন্তু তৃষ্ণা স্যার আমায় একদম পছন্দ করেন না। কিন্তু আমার স্যারটাকে ভালোই লাগে। স্যার হিসেবে বললে হি ইজ আ ব্রিলিয়ান্ট টিচার। যে কোনো প্রশ্নের আনসার আছেই তার কাছেই। ওনার কথার স্টাইল, চলার স্টাইল, বিহেভিয়ার সব চোখ বাঁধানোর মতন, এবং সে নিজেও এক আইটেম। উপস, কি যে বলি, মানে সে দেখতে যথেষ্ট সুপুরুষ। লম্বায় 6 ফুট তো হবেই। চেহারার গঠন গোল, চোখ দুটো অসম্ভব সুন্দর, সিল্কি চুলগুলো বেশ বড় রেখেছেন। স্যারের বয়স কেউ ধরতে পারবে বলে মনে হয় না, এবং সবার সাথে ভালোভাবেই মিষ্টিভাবে কথা বলে। শুধু আমার সাথে রেগে কথা বলে, কখনো নরম সুরে বা হেসে কথা বলে না। আই মিন ইট। স্যারেরা যথেষ্ট বড় লোক। ঢাকায় বসুন্ধরায় তাদের নিজেদের বাড়ি আছে 8 তলা। আরও নাকি আছে, সেটা অন্যান্য স্যারদের মুখ থেকে শুনি প্রায়। গাড়িও আছে, এখন কতগুলো তা জানা নেই। পার্সোনালি একটা গাড়ি স্যার, ইটস কারেন্ট ডার্ক কালারের, মাঝে মধ্যে গাড়িটা নিয়ে বের হয়। এতটা বড়লোক হওয়ার পরেও স্যারের সেই ব্যাপারে কোনো অহংকার নেই। সাদামাটা ভাবেই সে চলাফেরা করে, কিন্তু স্টাইলের দিক থেকে নো নরচর।
স্টাইল করা মেবি স্যারের রক্তে মিশে আছে। বাসায়ও কখনো অগোছালো ভাবে দেখিনি স্যারকে। ভাবতে ভাবতে নিজের জগতে চলে এসেছি। পাশে যে কয়েকটা মেয়েরা চলে এসেছে সেদিকে খেয়ালই করিনি। কিছুক্ষণ পর স্যার এলো। আমার দিকে তাকাতেই মুখটা ঘুরিয়ে বাকি স্টুডেন্টের দিকে মুচকি হেসে তাকালো। আমার না খুব কান্না পায় স্যারের এমন করাতে। অন্য স্টুডেন্টের মতো কি আমায় ট্রিট করা যায় না? এতটা খারাপ আমি? টেস্ট দিলাম, কিন্তু বেশি ভালো হয়নি। কিভাবে ভালো হবে? কাল তো পড়তেই বসিনি, বসে বসে অনলাইনে গেমস খেলেছিলাম আর বাবার সাথে রাত 2টা অবধি নানান গল্প জুড়িয়েছিলাম। সবাই ক্লাস 9-এর ব্যাচ, মোট 19 জন, শুধু আমি 8-এর। আমার ব্যাচের স্টুডেন্টরা ছেলে মেয়ে একসাথে পড়ে, তাই স্যার এই ব্যাচের সাথে পড়ায়, কারণ এই ব্যাচে শুধু মেয়েরা। অবশ্যই আমার কোনো প্রবলেম হতো না ওদের সাথে পড়তে, কিন্তু স্যার ওদের সাথে পড়তে দেয় না। এখানে সকল মেয়েদের বয়স 17+18 হবেই। একা আমি একটু কম বয়সী, তাই সবাই পিচ্ছি বলে সম্বোধন করে, কিন্তু আমার এই পিচ্ছি শব্দটা মোটেও পছন্দের না। স্যার কাল খাতা দেখে জানাবে কার টেস্ট কেমন হয়েছে। আমি আগে থেকেই জানি আমার টেস্ট সকলের থেকে বাজে হয়েছে। স্যার সকলের খাতায় বাড়ির কাজ লিখে দিচ্ছে আর মিষ্টি মুখের দিকে তাকিয়ে বলেছে, বাড়ির কাজ লিখে দিলাম, পড়ে আসবার, ঠিক আছে? সবার বাড়ির কাজ লিখে দিল। আমার বাড়ির কাজ লেখার সময় স্যারের ফেসটা বোম হয়ে রইল। করলা খেলে মুখটার এক্সপ্রেশন যেমন হয় আর কি, আজীব। আমার দিকে তাকায়ও না। আমার চেহারায় কি কালি মাখা নাকি? আমিও তো সব স্টুডেন্টের মতন। আমি তো কোনো খারাপ বিহেভিয়ার করিনি স্যারের সাথে, তাও আমায় দেখতে পারে না। এই কথাটা স্কুল কোচিং এর সকল স্টুডেন্টে জানে যে তৃষ্ণা স্যার বেলিকে একদমই দেখতে পারেন না। অবশ্যই বেলি কোনো খারাপ বিহেভ করেছে স্যারের সাথে, এটা সবার ভাবনা, কিন্তু আমি তো স্যারের চোখের দিক তাকিয়েও জীবনে কথা বলিনি। খারাপ বিহেভ তো দূরের কথা। সামনে বসাই গেট দিয়েই সবাই আগে আমি বেরিয়ে এলাম। স্যার একটা ফ্ল্যাটে থাকেন 4 তলায়, সেখানে পড়ান আমাদের। এই ফ্ল্যাট স্যার কিনেছেন যাতে আমাদের পড়াতে প্রবলেম না হয়, আর কোনো অভিযোগ যাতে না আসে। দুপুর 2টায় পড়তে এসেছিলাম, এখন 4টা বাজে। হঠাৎ পেছন ফিরে উপরে চোখ পড়তেই দেখলাম স্যার বারান্দার রেলিং ধরে এদিকেই তাকিয়ে আছেন। আমাকে ঘুরতে দেখে স্যার ভেতরে চলে গেলেন। মাঝে মাঝে আমার খুব কান্না পায় স্যারের বিহেভে। কি করেছি আমি ওনার সাথে? আমাকে পড়াতে না চাইলে বললেই তো হয়। আমি তো এতটাও অবুঝ না যে বুঝতে পারবো না। আমি না হয় অন্য টিচার খুঁজে নিব। ঢাকায়ও স্যার আমার সাথে এমন বিহেভ করতো। ও বললেই ভুলে গেছি বর্তমানে আমরা চট্টগ্রামে আছি, কিন্তু আগে ঢাকায় ছিলাম আর স্যারও সেখানে থাকতো। যখন আমরা ঢাকায় ছিলাম তখন আব্বু আমার তৃষ্ণা স্যারের কাছে দিয়েছিল পড়তে। স্যার টাকা ছাড়াই অনেক স্টুডেন্ট পড়াতো। স্যারের বাবা মা তো প্রায় সময় চিল্লাতো যে আমার এত বড় ব্যবসা কে দেখবে, তুই শিক্ষাগতা ছেড়ে আমার ব্যবসায় হাত লাগা। কিন্তু স্যার পাত্তা দিত না, কারণ তার শিক্ষক ক্যারিয়ার অনেক পছন্দ। তখন আমি 7-এ পড়ি। প্রথমত স্যার ভালোভাবে কথা বলতেন, মিষ্টিভাবে কথা বলে বোঝাতেন। কোনো কিছু না বুঝলে হাসি মাখা মুখ নিয়ে 100 বার বোঝাতেন। মাঝে মাঝে তো গল্পও শোনাতেন, আর প্রায় সময় আমায় গান শোনাতেন। অবশ্যই ভালোবাসার গান শোনাতেন, কিন্তু আমার কাছে সেই গানগুলো বোরিং লাগতো। তাও মুচকি হেসে শুনতাম। ধীরে ধীরে স্যারের ব্যবহার চেঞ্জ হতে থাকে। গান তো দূরের কথা, পড়ার ব্যাপার ছাড়া আর কোনো কথাই বলতেন না। আর হঠাৎই আমার ওপর চিল্লিয়ে উঠতেন। স্যারের কাছে 8 মাস পড়ার পর যখন 8-এ উঠবো, তখন বাবার কাজের জন্য ট্রান্সফার হতে হয় চট্টগ্রামে। আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে তৃষ্ণা স্যারের কাছে আমায় আর পড়তে হবে না। সকালে আমরা চলে যাব, ঠিক তার আগের সন্ধ্যায় আব্বু স্যারকে ফোন করে বলে দেয় যে আমি আর পড়বো না। স্যার কি বলে
তা জানি না, কিন্তু আব্বু বলেছে যে স্যারের বাসায় গিয়ে বইগুলো নিয়ে আসতে। আমিও ভাবলাম যে লাস্টবার স্যারকে সালাম দিয়ে আসবো। বিকেলের দিকে আমি স্যারের বাসায় যাই। বিল্ডিং এ 8 নম্বর ফ্ল্যাটে ছিল স্যারদের। স্যারদের ফ্ল্যাটটা সব ফ্ল্যাট থেকে আলাদা ছিল, সুন্দর বললেও কম হবে। আমি গিয়ে দেখি স্যারের আম্মু মানে আন্টি ডাইনিং এ খাবার বাড়ছে, আর আঙ্কেল নিউজ পেপার পড়ছেন। পাশেই স্যারের বোন বসা, আর কেউ ছিল না। আন্টি আমায় দেখে বলল, বেলি, তোমার স্যার স্টাডি রুমে। আমি স্টাডি রুমের দিকে এগিয়ে গেলাম। দেখি স্যার চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বুজে আছেন। মেবি মাথার ব্যথা ছিল। স্যার, আমি বেলি, আসবো? স্যার চোখ বোঝা অবস্থায় বললেন। কাম। টেবিলের ওপর সকল বইগুলো রাখা ছিল। আমি বইগুলো গুছিয়ে নিলাম। স্যার, এইবার স্যার আমার দিকে তাকালেন। চোখগুলি ভয়ঙ্কর লাল ছিল। এমন লাল থাকার কারণ সেদিনও বুঝিনি, আর আজও বুঝি না। নিচু স্বরে বললাম, স্যার আমি চলে যাব কাল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিন্তু স্যার কিছু বললেন না। যেমন ভাবে ছিলেন ঠিক তেমন ভাবেই তাকিয়ে আছেন। আমি চলে যাচ্ছিলাম, তখনই স্যার ডাকলেন। বেলি। আমি পেছনে তাকাতেই দেখি স্যার আমার সামনে। কিছু বলার আগেই স্যার আমার মাথাটা তার বুকের সাথে মিশিয়ে ধরে। আমার মাথা ধীরে ধীরে হাত বোলাতে লাগলেন। পড়ালেখা মন দিয়ে করিও, নিজের যত্ন নিও, দুষ্টুমি একদম করবে না, সারাদিন খেলাধুলা করার প্রয়োজন নেই, আম্মু আব্বুর কথা শুনবে, আইসক্রিম একদমই খাবা না, আর রাস্তাঘাটে চলাফেরা কম করবে, ওখানে সাবধানে থাকবে, আর তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করবে। হয়তো কেউ তোমার বড় হওয়ার অপেক্ষা করছে, অনেক অপেক্ষা। স্যারের ভয়েসটা কেমন জানি লাগছিল, কেমন অদ্ভুত ছিল ভয়েস, যেখানে হয়তো কোনো কষ্টের অভিমানের আর্তনাদ ছিল। আমি স্যারের বুকেই মাথা নাড়ালাম। স্যার আমার মাথাটা তার বুক থেকে সরিয়ে আমার গালে হাত রাখলো। স্যারের হাতগুলি অসম্ভবভাবে কাঁপছিল, আর তাও অনেক। আমার গাল দুটি শক্ত করে কপালে চুমু দিয়ে বললেন, ভালো থেকো বেলি। কথাটা বলেই স্যার স্টাডি রুম থেকে চলে গেলেন। আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিলাম। কেন যেন সেদিন প্রচন্ড খারাপ লেগেছিল। কেন খারাপ লেগেছিল তা আজও বুঝিনি। সব বইগুলি গুছিয়ে বেরিয়ে এলাম। সকালে ট্রাকে করে আমাদের সকল সামান গোছানো হলো। চলে যাব, তখনই দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছেন। আমি স্যার বলে ডাকলাম। সে একই ভঙ্গিতে তাকিয়েছিলেন। আমি হাতের ইশারায় জানালাম বাই। স্যার কোনো কথা না বলেই ভেতরে চলে গেলেন। আমরাও এসে পড়লাম চট্টগ্রামে। ধীরে ধীরে দিন যেতে লাগলো। আমিও এইটে উঠলাম। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম যে তৃষ্ণা নামের একজন শিক্ষক ছিল, যিনি আমায় পড়াতেন। 7-8 মাস পর স্যারকে আমাদের স্কুলে দেখলাম, তাও আমার ক্লাসে। তখন লাস্ট ক্লাস ছিল আমাদের। প্রিন্সিপাল স্যার তাকে সকল স্টুডেন্টের সাথে পরিচয় করাচ্ছিল। আমি তো অবাকের সাথে সাথে প্রচন্ড খুশি। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে স্যারকে সালাম দিলাম, বাট স্যার কিছুই বললেন না। তারপর বাবা কি মনে করে আবার তৃষ্ণা স্যারের কাছে পড়াতে দিয়ে গেলেন। আমি তো এটাই ভেবে পাই না, স্যারদের নিজেদের বাড়ি ঢাকায়, তো এখানে থাকার মানেটা কি? হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সামনে আমার আব্বু। দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু। প্রিন্সেস। কথাটা বলেই আব্বু আমায় 2 হাতে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিল। কোথায় যাচ্ছিলে? এই তো বাজারে। আমিও যাব। ঠিক আছে, কিন্তু আমার হাত ধরে থাকবে, বুঝলে? জি। চলো। কাঁধে ব্যাগ নিয়ে আব্বুর সাথে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার মোড় থেকেই আব্বু আইসক্রিম কিনে দিল। আমি খাচ্ছি, আর আব্বু নানান জিনিস কিনতে ব্যস্ত। সুপারহিরো আমার আব্বু। আমরা এতটা বড়লোক নই, মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। আব্বু একজন সাধারণ ব্যাংকার, আম্মু হাউসওয়াইফ। তারপরও আমাদের একটা হ্যাপি ফ্যামিলি। আমি, আব্বু আর আব্বু। আম্মুর বয়স 49 আর আব্বুর 55 চলে। বাজার করে বাপ মেয়ে বাসায় চলে আসলাম। নানান কথা আর দুষ্টুমি করে সন্ধ্যা পার হতেই পড়তে বসতে হলো। এই বছরের শেষের দিকে
আর কয়েক মাস পরে আমার জেএসসি এর এক্সাম। টেনশন তো প্রচুর হয়, কিন্তু তৃষ্ণা স্যার যেভাবে বুঝিয়ে বলেন তাতে তো সব টেনশন নিমিষেই গায়েব হয়ে যায়। স্যার অনেক পড়া দেন আমায়, যেটা আমি কখনো পড়তে পারি না প্রাইভেটে, কিন্তু স্কুলের স্যারের ক্লাসে পড়া পড়েই যায়, কারণ স্যার মারেন পড়া না দিলে। আমি এখনো মার খাইনি, কারণ অলওয়েজ পড়া পড়ে যাই, কিন্তু এই চ্যাপ্টার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রাইভেট পড়তে গেলাম তখন শিখবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। এভাবেই ইংলিশ আর গণিতে আমি অনেক কাঁচা। হঠাৎ মনের টনক নড়তেই মায়ের ফোনটা লুকিয়ে টিপতে লাগলাম। আমার একটা গোপন অ্যাকাউন্ট আছে ফেসবুকে, যেটা আমি ছাড়া আর কেউ জানি না। এইভাবে সেই কাজেই লগ ইন করলাম। সাথে সাথে ক্রাশের পিকচার সামনে ফ্যান পেজ থেকে আপলোড হলো মাত্রই। এই ছেলেটাকে আমার এত কেন ভালো লাগে, সারাদিন বসে বসে পিক দেখলেও দেখা আর ফুরাবে না। ওফ, যদি রিয়েলে দেখতে পারতাম। কারো এখানে আসার আওয়াজ পেতেই ফোন রেখে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম। মা এসে চিল্লাতে শুরু করলো, বেলি, খাবি আয়, আর একবার ডাকতে আসতে হলে দুধ খেতে দিব না। আমি লাফ দিয়ে উঠে মায়ের পিছে পিছে যেতে লাগলাম, কজ আমি দুধের ভক্ত। খাওয়া দাওয়া করে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকালে মায়ের ডাকে। মা চেঁচাচ্ছে, বেলি, 6টায় ক্লাস আরম্ভ হয়, এখন 5টা 27 বাজতে চললো। কখন রেডি হবি আর কখন যাবি? প্রতিদিন দেরি করে স্কুলে যেতে কি তোর ভালো লাগে? লজ্জাও তো করে। মহিমা আন্টির মেয়ের থেকে কিছু শিখ। আমি তাড়াহুড়ো করে রেডি হতে ব্যস্ত, মাও আমায় রেডি করাতে ব্যস্ত। ব্যাগে মা টিফিন ভরে দিল আর হাতে 20 টাকা দিয়ে বলল, পুরো টিফিন বক্স যেন খালি পাই। আমি মাথা নাড়িয়ে দিলাম দৌড়। মাত্র 15 মিনিট বাকি। আমার দৌড় কে আর দেখে? দৌড়াতে দৌড়াতে চুল তো আউলিয়ে যাচ্ছে, তাতে কি? আমি দৌড়াতে ব্যস্ত। তারপর অনেক অবসানের পর পৌঁছালাম, কিন্তু আই এম লেট। গেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ অলরেডি শপথ পাঠ চলছে। কিছুক্ষণ পর আমার সাথে আরো কিছু ছেলে মেয়ে ছিল। সবাই ভেতরে প্রবেশ করিয়ে গেট সহ সাইডে দাঁড় করিয়ে রাখলো, যা আমার সাথে প্রতিদিন হয়। পাশের ছেলেমেয়েগুলি মুখ ঢাকতে ব্যস্ত ব্যাগ দিয়ে। শুধু আমি একমাত্র ব্যক্তি যে নর্মালি সামনে তাকিয়ে সবার হাসাহাসি দেখছি। শপথ পাঠ শেষ হতেই প্রার্থনা শুরু হলো। শিক্ষার্থীরা সারি বেঁধে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। ঠিক তাদের সামনে সকল স্যার ম্যাডামরা দাঁড়িয়ে আছে। তাদের সাথে তৃষ্ণা স্যারও আছেন ম্যাডামের পাশেই। আমাদের স্কুলে তৃষ্ণা স্যার একটু বেশি ইয়াং অন্যান্য টিচারদের ক্ষেত্রে, যার কারণে ক্লাস 10 এর আপুরা স্যারকে প্রচুর জ্বালায়। 9 এরও অনেক আপুরা এমন। অনেকবার স্যার বিচার দিয়েছে এই মেয়েদের নিয়ে। জাতীয় সঙ্গীত গাওয়া হতেই সবার লাইন হয়ে নিজেদের ক্লাসে যেতে লাগলো। ওদের যাওয়া হতেই আমাদের শারীরিক শিক্ষা স্যার এসে বলতে লাগলেন, এই যে তোমরা আজও লেট, কাল থেকে লেট করলে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না, গেট থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। যথারীতি মাথা নাড়ালাম, কারণ প্রতিদিনই শুনতে হয়। যাও ক্লাসে। দৌড় দিতেই শুরু করলাম কাঁধে ব্যাগ নিয়ে। যেতে যেতেই তৃষ্ণা স্যারের সাথে দেখা হলো। মেবি রেগে আছে আমার দিকে রাগী চোখে তাকিয়ে। আমি মুচকি হেসে সালাম দিলাম। ক্লাসে স্যার অলরেডি ঢুকেছে। দরজায় আমাকে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্লাসের অনেকেই মিটমিটিয়ে হাসছে। অবশেষে ক্লাসে ঢুকতে পারলাম। পেছনের ব্যাসে হাসানের সাথে বসলাম। ও অনেক ফ্রেন্ডলি একটা ছেলে, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো। আর কারোর সাথে আমার এত ভাব নেই, শুধু ও ছাড়া। অতপর 4টা ক্লাস শেষ করলাম। কিছু ক্লাসে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আবার কিছু ক্লাসে পড়া পেরেছি। টিফিন টাইম দিতে আমি টিফিন রুমে যেতেই শুরু করলাম। সাথে হাসান তো আছেই, ও আমি ছাড়া তেমন ফ্রেন্ড নেই, তাই আমিও হাসানের বেস্টি। দুজন মিলে টিফিন রুমে পেছনে টেবিলে বসলাম। বক্স খুলে আমার কান্না পাচ্ছে। মা সবজি দিয়েছে রুটির সাথে, তাও তেল ছাড়া রুটি। আমি জানি মা ইচ্ছে করেই দিয়েছে, যাতে ক্ষুধায় জোর করে এগুলো খাই।
ঘরে ডিম থাকতেও কেন সবজি দিল? না, খাবো না। রেগে বক্সটা নিয়ে টিফিন রুম থেকে বেরিয়ে আসলাম। পেছনে হাসানও। কি রে বেলি, কি হয়েছে? খাবি না টিফিন? না, দেখো না মা কি সব সবজি দিয়েছে। আচ্ছা, আমার থেকে খাবি আয়। না, তুই খা, আমি খাবো না। ক্ষুধাও অনেক লেগেছে। পাশে দাঁড়িয়ে আছে হাসান। দুজনেই নিচে তাকিয়ে আছি। অনেকেই মাঠে খাচ্ছে। দৌড়াচ্ছ কেন? তৃষ্ণা স্যারও ছিলেন মাহবুব স্যারের সাথে। আমি আর হাসান অপরাধীদের মতন দাঁড়িয়ে। স্যার, ক্যান্টিনে যাচ্ছিলাম। তো শান্তভাবে যাও। এই শীতকালে ফ্লোরে পড়ে গেলে প্রচন্ড ব্যথা বাবা, বুঝেছো? জি স্যার। মাহবুব স্যার চলে যাচ্ছেন, বাট তৃষ্ণা স্যার সামনেই দাঁড়িয়ে, তাই যেতেও পারছি না। হঠাৎ স্যারের আওয়াজে তার দিকে তাকালাম। হাসান, জি স্যার। যাও টিফিন করো। ওকে স্যার। হাসান চলে যাচ্ছে দৌড়ে। আমি তো দাঁড়িয়েই আছি মাথা নিচু করে। এইভাবে আমি তৃষ্ণা স্যারকে বড্ড ভয় পাই। কোথায় যাওয়া হচ্ছিল? স্যার, ক্যান্টিন। টিফিন দেয়নি আন্টি? জি দিয়েছে। তো সবজি খেতে ইচ্ছে হয় না। স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল। জ্যাকেট কি কোমরে বাঁধার জন্য? আমি তাড়াতাড়ি জ্যাকেট কোমর থেকে ছুটিয়ে গায়ে পরে নিলাম। স্যার ভারী আওয়াজে বলে উঠলেন, কাম উইথ মি। অতঃপর কি আর করার, স্যার যাচ্ছে আর আমি তার পেছন পেছন। মেবি আমি স্যারের বুকের একটু নিচে পড়বো লম্বায়। বোঝাই যাচ্ছে কি লম্বা স্যারটা। স্যার আমায় অফিস রুমে নিয়ে যাচ্ছে। সেখানে সকল স্যার ম্যাম বসে আড্ডা দিচ্ছেন। আমি কিছু বলতেও পারছি না যে ওখানে কেন নিচ্ছেন। স্যার অফিস রুমে ঢুকলেন। আমি গেটের কাছেই দাঁড়িয়ে। স্যার আমার সামনে এসে বললেন, হোয়াটস রং? কাম। আমি পিছু পিছু যেতে লাগলাম। রুমে প্রবেশ করতেই সকলকে সালাম দিলাম। বড় এক টেবিলের চেয়ারে বসে স্যাররা ব্রেকফাস্ট করছেন। অন্য একটি টেবিলে স্যার একটি বক্স রেখে সামনে বসলেন আর আমায় দ্বিতীয় পাশে বসাতে ইশারা করলেন। আমি মাথা নিচু করে বসলাম। স্যার তার হাতের টিফিন বক্স আমার দিকে দিয়ে বললেন, পুরো ফিনিশ করো। আর আমার হাতে টিফিন বক্স নিয়ে খুলে খেতে শুরু করলেন। আশেপাশের টিচাররা আর চোখে তাকাচ্ছেন। মরিয়ম ম্যাম তো জিজ্ঞেস করেই বসলেন, তৃষ্ণা স্যার, বেলিকে এখানে আনলেন যে? স্যার খেতে খেতেই শান্ত গলায় জবাব দিলেন। খেতে চাচ্ছিল না? কেউ আর কিচ্ছু বলল না। আমি বক্স খুলছিলাম না দেখে স্যার আবারও খেতে খেতে বললেন। খাচ্ছ না যে? আমি নিম্ন স্বরে বললাম, স্যার আমি ক্যান্টিন থেকে খেয়ে নিতে পারতাম। চুপচাপ খেতে থাকো। ভয় পেলাম স্যারের এত ভারী আওয়াজে। কবে যেন আমি মারা যাই হার্ট ফেল করে। আমি বক্স খুলে দেখি বিরিয়ানি। আমায় আর পাইকে মন খুলে খেতে শুরু করলাম। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে দেখার টাইম নেই। হঠাৎই তালুতে উঠে গেল খাবার। স্যার তো চিল্লিয়ে উঠল। ইউ। তাড়াতাড়ি পানির বোতলটার মুখ খুলে এগিয়ে দিল। আমি ঝকঝক করে খেয়ে নিলাম। খাবার তো কেউ নিচ্ছে না, ধীরে ধীরে খাও, ঠিক আছে? জি। আমি আবারও খেতে শুরু করলাম। স্যারের দিকে তাকাতেই দেখলাম স্যার আমায় দেখছিলেন মেবি। আমি তাকাতেই স্যার খেতে শুরু করলেন। আমি তো ভুলেই গিয়েছিলাম যে এইটাই স্যারের খাবার আর আমি সব খেয়ে যাচ্ছি। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, স্যার আই এম সরি, আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমি চামচ দিয়ে খাচ্ছিলাম, খাবার নষ্ট হয়নি। আপনি কি খাবেন? কথাটা বলেই ব্যাককেল হয়ে গেলাম। আমার ছাড়া খাবারটা স্যারকে জিজ্ঞেস করলাম। মাথা নিচু করে আবারও খাচ্ছি। হঠাৎ স্যারের কথায় স্যারের দিকে তাকালাম। লাস্টে কিছু খাবার রেখে দিও। আমি মাথা নাড়ালাম। কিছু খাবার কি ফেলানোর জন্য রাখবো? আজীব। আমি কিছু খাবার রেখে দিলাম। পেট ভরে গেছে। স্যার হয়েছে। পেট ভরছে? জি। যাও, দেরি হচ্ছে ক্লাসের জন্য। স্যার আসসালামু আলাইকুম। আমি দৌড় দিলাম। আশেপাশে না দেখেই দৌড়ে যাচ্ছিলাম। হঠাৎ টিফিন বক্সের কথা মনে পড়তেই আবার অফিস রুমের দিকে যাব, তখনই জানালায় চোখ পড়তেই দেখলাম স্যার আমার বিরিয়ানি খাচ্ছে। তাও সেম চামচ আর সেম বাটি যেভাবে রেখে আসছিলাম। স্যার চোখ বুঝেই খাচ্ছেন। আমার কষ্ট লাগলো অনেক।
মেবি স্যারের প্রচন্ড ক্ষুধা পেয়েছিল আর আমি সব খেয়ে সাবার করে দিলাম। ক্লাসে চলে এলাম। 3টা ক্লাস করে লাস্ট ক্লাসে ছিল তৃষ্ণা স্যার। আমি আর হাসান ড্রয়িং করছিলাম, তখনই স্যার প্রবেশ করলেন। দাঁড়িয়ে সালাম দিলাম। স্যার বসতেই বললেন, বসো। বসেও আমার শরীর থেকে ঘাম ঝরছে। আজ আমি পড়া পারি না, সাথে হোমওয়ার্কও করিনি। পড়া না পারলে হোমওয়ার্ক কিভাবে করব? ক্যাপ্টেন খাতা ওঠানো শুরু করেছে। আমার রোজ 4-এ, সেই হিসাবে পড়া না পারলে অনেক হেনস্থা হতে হয়। খাতা ওঠানোর সময় আমার খাতা না থাকায় দাঁড়াতে হয়েছে। হাসান বসেছিল, ও খাতা এনেছে। এদিক ওদিক তাকাচ্ছিলাম, মাত্রই 5 জন দাঁড়িয়েছে। প্রচন্ড ভয় করেছে। স্যার খাতা চেক করে প্রথম বেঞ্চ থেকে পড়া ধরা শুরু করলেন। পড়া না পারায় 5টা 2 হাতে বাড়ি দিচ্ছেন কাঠের স্কেল দিয়ে। লাস্ট পেজে আসতেই বলে উঠলেন, খাতা আনোনি কেন? স্যার পড়া। আমাকে বলতে না দিয়েই স্যার বলে উঠলেন। নো এক্সকিউজ, হাত পাতো। আমি চোখ বন্ধ করে 2 হাত এগিয়ে দিতেই ঠাস ঠাস করে আওয়াজ এলো 5টা। তখন মনে হচ্ছিল হাত দিয়ে রক্ত বেরিয়েছে। আমি আর স্যারের দিকে তাকাইনি, নিচেই তাকিয়ে রয়েছি। পড়া বলো। আমি চোখ মুখ খিচে মাথা নাড়িয়ে বললাম, পারি না। বলেই হাত পেতে দিলাম। চোখ ভেতরে ঢুকিয়ে ঠোঁট চেপে ধরেছি। এইভাবে হাত জ্বলে যাচ্ছে। এখানে আবার মারলে আমি আজ মরেই যাব। তখনই আরো 5টা 2 হাতে পড়লো। মনে হচ্ছিল কেউ কাটা জায়গায় লবণ ছিটিয়ে দিয়েছে। চোখ থেকে পানি টপ টপ করে ঝরছে। বসো, কাল থেকে যেন পড়া আর হাতের লেখা মিস না হয়। আমি মাথা নাড়াতেই স্যার অন্য সাইডে গেলেন, আর আমি হাসানের দিকে ঘুরে লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। বড্ড ব্যথা করছে। হাসান আমার চোখ মুছিয়ে দিচ্ছে আর বলছে, কাঁদিস না বেলি। আমার তো জান বেরিয়ে যাচ্ছে ব্যথায়। বোতল খুলে হাতে পানি দিল হাসান। আমার ব্যথায় মনে হচ্ছে আবারও বাড়ছে। লাল লাল হয়ে আছে যেখানে স্কেল লেগেছে। আমি ভালোভাবে চোখ মুছে নিলাম। স্যার পড়াতে শুরু করলেন আর আমি বোঝার চেষ্টা করে যাচ্ছিলাম। স্যারের ক্লাস লাস্ট ছিল। ঘন্টা দিতেই ব্যাগ গোছাতে শুরু করলাম, বাট হাতের ব্যথায় বইগুলিও ধরতে পারছিলাম না। হাসান আমার ব্যাগ গুছিয়ে কাঁধে দিয়ে দিল, এখনো চোখ মুখ ফোলা। আমি আর হাসান কথা বলতে বলতেই বেরিয়ে আসলাম গেট দিয়ে। বেরিয়ে আসবো তখনই স্যারের আওয়াজ পেলাম। আমি ঘুরে দাঁড়ালাম, বাট তার দিকে তাকাইনি। সালাম দিয়ে মাথা নিচু করে রাখলাম। বড্ড অভিমান লাগছিল, জানি না কেন, বাট তীব্র কষ্ট হচ্ছিল। হাতগুলি এখনো জ্বলছে। সবাইকে মেরেছে, কেউ কাঁদেনি, কিন্তু আমি কেঁদেছি, কারণ আমায় অনেক জোরে মেরেছে। আওয়াজও অনেক হয়েছিল। এইভাবে স্যার কখনো মারেননি, আজ মেরেছেন, তাও এত। টিফিন বক্স নাও। আমি হাত পেতে দিলাম বক্সটা নেওয়ার জন্য, বাট স্যার দিচ্ছিলেন না। মেবি আমার হাতের দিকে তাকিয়েছিলেন। স্যার দিচ্ছিলেন না দেখে আমি বললাম, স্যার বক্স। স্যার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাসানের হাতে বক্সটা দিয়ে চলে যাচ্ছেন। আমি তো হাত পেতে রেখেছিলাম। হাসান বলল, দে, ব্যাগে ঢুকিয়ে দে। আর শোন, বাসায় গিয়ে হাতে বরফ লাগাস। দেখ, লাল লাল হয়ে আছে আর হাতটা ফুলেও গেছে অনেকখানি। ব্যথাটা মনে হতেই তীব্র কষ্ট হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম বাসায়। মা, আমি এসে পড়েছি। মা রান্নাঘর থেকে জবাব দিলেন, রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে গোসল করে নে। জি। আমি রুমে গিয়ে ব্যাগটা রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ বুঝতেই সেই ভয়াবহ দৃশ্য। ঠাস ঠাস বাড়িগুলো। স্যারের পড়া না পারলে আমি আর কখনো স্কুলে পা রাখবো না। গোসল করে নিলাম। হাতটা জ্বলছে এখনো। পানি ধরায় আরো তীব্র হয়েছে ব্যথাটা। দুপুরের খাবার মায়ের হাতেই খেলাম, নিজের হাত আর দেখাইনি। ঘুম দিলাম। চোখ খুলতেই দেখলাম পাশে আম্মু, আব্বু আর ডাক্তার আঙ্কেল। আমাকে জাগতে দেখে আম্মু বকাবকি শুরু করে দিয়েছে। গায়ে এত জ্বর কিভাবে আসলো? দেখ তো মুখের কি অবস্থা হয়েছে, আর এই হাতের অবস্থা এমন কেন? কি হয়েছে হাতে? আমি আর কিছু বললাম না। প্রচন্ড খারাপ লাগছিল।
রাত 8টা বাজতে চললো। এতগুলো ওষুধ খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। বাবা আমার হাত ধরে বসে আছেন। সকালে আর স্কুল গেলাম না। ব্যথাটা তীব্র হওয়ায় রাত্রে প্রচন্ড জ্বর এসেছিল। এখন অনেকটাই ভালো লাগছে, বাট অতটা না। কেমন মাথাটা ভারী ভারী লাগছে। 12টার দিকে মা চিল্লানো শুরু করলো। বেরি, বেরি, তোর টিচার আসবে তোকে দেখতে। কথাটা শুনতে আমি লাফ দিয়ে বাহিরে আসলাম। কে আসবে মা? তৃষ্ণা স্যার আসবে। মা, স্যারও আসলে তুমি খাইয়ে পাঠিয়ে দিও, আমার শরীর একদম ভালো লাগছে না, ঘুমাবো। কথাটা বলেই ঘুমাতে চলে এলাম। কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। মা অনেকবার ডেকেছে, বাবাও ডেকেছে, কিন্তু আমি ঘুমিয়েছিলাম। সকালে উঠতেই মা বলল, স্কুল যাবি? না মা, কাল থেকে যাব। ফ্রেশ হয়ে ছাদে অনেকক্ষণ ঘুরলাম। এখন অনেকটাই ভালো লাগছে, শরীরের কৌতূহলটা আর নেই। শুনেছিলাম মায়ের থেকে স্যার আমাকে একবার দেখার কথা অনেকবার বলেছে। হাতটা এখনো কেমন যেন দেখাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হতে চললো। স্যার নাকি বাবাকে ডিরেক্ট বলে দিয়েছে আমায় পড়তে যেতে। যাওয়ার ইচ্ছা না থাকলেও যেতে হবে। আজ মা স্যারের এই মাসের বেতনও সাথে দিয়েছে মাস শেষের দিকে। বেতন দ্রুত দেওয়া মা বাবার স্বভাব। আমি একটা ডেয়ারি মিল্ক কিনে খেতে খেতে স্যারের বাসায় পৌঁছালাম। আজও আমি তাড়াতাড়ি এসেছি। দরজার কাছেই কারো জুতো নেই। এখনো সবার আগেই পৌঁছেলে স্যার বকা দিবেন, তাই দরজার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কেউ এখনো আসছে না কেন? আমি ভেতরে ঢুকেই টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পড়াগুলি দেখলাম। স্যার না আসায় আমি রুমের দিকে উকি দিলাম। না, স্যার নেই। আমি কৌতূহল নিয়ে বই যেখানে থাকে সেখানেই চলে এলাম। সেই রুমটা অন্ধকার। লাইটের সুইচ খুঁজছিলাম, কিন্তু পাচ্ছি না। স্যারের ডায়েরিটা আর সেই জায়গায় নেই। নিচু হব তখনই কারো স্পর্শ পেলাম। কেউ পেছন থেকে আমার 2 হাতের কবজি ধরলো। আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম, স্যার! অজানা ব্যক্তি আমার মুখ চেপে ধরলো। হঠাৎ কানে আওয়াজ আসলো। ইস, ডোন্ট সাউন্ড। আমি ভয়ে চুপ হয়ে রইলাম। ধীরে ধীরে আমায় তার দিকে ঘুরিয়ে নিল। আমি তাকিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তাও অচেনা ব্যক্তিকে দেখার চেষ্টা করা ছাড়লাম না। ভয়ে আত্মাসহ লাফাচ্ছে আমার। ও, হু আর ইউ? আমি কিন্তু স্যারকে বলে দিব। অজানা ব্যক্তি কিছুই বলল না। আমার হাত দুটি উঁচু করতে লাগলো। সাডেনলি হাতে নরম ঠোঁটের স্পর্শ পেলাম। 2 হাতের তালুতে চুমু খেয়েই যাচ্ছে অসংখ্য। আমি হাত ছোটানোর চেষ্টা করছি, কিন্তু সে আরো টাইট করে ধরে চুমু খাচ্ছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, ভূত! সে আমার হাত দুটি টাইট করে দুটো চুমু খেয়ে ছেড়ে দিল। হঠাৎ 2 গালে হাতের স্পর্শ পেলাম। সে আমার গাল দুটোয় হাত রাখলো। হাতে হয়তো কিছু বেঁধে দেওয়া আছে, মেবি ব্যান্ডেজ। ব্যক্তির ভয়েস শুনতে পেলাম। আই এম সরি পিচ্ছি পাখি, আই এম রিয়েলি সরি। আই নো আই এম গেটিং ক্রেজি, অল বিকজ ফর ইউ। ব্যক্তির ভয়েস অনেকটাই স্যারের মতন শুনতে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না যে স্যার আমার কপালে চুমু খেয়ে উধাও হয়ে গেল হয়তো। আর কোনো আওয়াজ বা স্পর্শ পাচ্ছিলাম না। হঠাৎ লাইট জ্বলতেই সামনে তাকিয়ে দেখলাম স্যার। এখানে এই অন্ধকারে কি করছো? আমি ঘেমে একাকার। ছি, কি ভেবেছিলাম স্যার কেন হতে যাবেন? আল্লাহ মাফ করো, তাহলে কে ছিল? বই পড়তে এসেছিলাম। যাও, টেবিলে গিয়ে বসো। আমি মাথা নিচু করে স্যারকে সালাম দিয়ে নিজের জায়গায় বসলাম। পড়া মাথায় ঢুকছিলই না, শুধু সেই কাহিনী মনে উকি দিচ্ছে। হঠাৎ পাশের 9-এর আপুকে বলে উঠল, আপনার হাতে কি হয়েছে? এত বড় ব্যান্ডেজ কেন? আমিও সাথে সাথে খেয়াল করলাম স্যার জবাবে মুচকি হেসে নিজের পড়ানোতে মনোযোগ দিলেন, কিন্তু আমার মনোযোগ সেই অদ্ভুত কাহিনীতে। বাসায় এসেও মাথায় সেই টেনশন। কে ছিল? কি ছিল? সত্যি ছিল না মিথ্যা? ডিনার করে মাত্র বেডে বসলাম। অনলাইনে ঢুকতে কারো মেসেজ পেলাম, নাম ছিল ক্রেজি হান্টার। আমি লোকটার আইডিতে ঢুকে শুধু একটা স্ট্যাটাস দেখতে পেলাম, পিচ্ছি পাখি, আই এম সরি ফর হোয়াট আই ডিড।
সাথে সাথেই মনে পড়ল অন্ধকারের লোকটার কথা। আই এম সরি পিচ্ছি পাখি। আমি সাথে সাথেই ইনবক্স পেলাম। ইনবক্সে গিয়ে দেখলাম এই বয়সে ফেসবুক অ্যাকাউন্টও খুলেছো? আমি মেসেজ দেখে ভয় পেয়ে গেছি। কাপা কাপা হাতে রিপ্লাই দিলাম, আপনি কে? ভূত? স্যারের বাসার ভূত? নো নিউ ভূত। নতুন ভূত? শুধু তোমার জন্য এই ভূতের জন্ম। আপনি কি আমায় চেনেন? কেন? আপনি স্ট্যাটাসটা কার জন্য লিখেছেন? যদি বলি তোমার জন্য। না, আসলে আপনি কথাটা 2 ঘন্টা আগেই স্ট্যাটাস দিয়েছেন। কেউ একজন আমায় এই কথাটা বলেছিল হয়তো। বলেছে তো বলেছে, আর কয়টা বাজে? 11টায়। এখনো অনলাইনে কি? আমি ছাড়া আর কারো সাথে মেসেজ করবে না, যাও ঘুমাও। কি আজব, চিনি না জানি না হুকুম দিচ্ছে আমায়। আমারও ঘুম পাচ্ছে, তাই ঘুমানোর প্রচেষ্টা করতে লাগলাম। এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। ধীরে ধীরে ভুলে গেলাম সেই দিনের অন্ধকারের কারো ঠোঁটের স্পর্শ। মাঝে মাঝে টাইপিং হতো অচেনা ক্রেজি ইন্টার এর সাথে, বা মা বাবা পড়ালেখা আর বিকালের খেলাধুলা, এইগুলো দিয়েই পার হয়ে গেল জেএসসির। যত্ন করেই পরীক্ষা হলে নিয়ে যেতেন, নিয়ে আসতেন আব্বু, আর স্যার তো বুঝিয়ে দিতেন, প্লাস 2 বেলা পড়াতেন। 1 মাসের মতো স্যারের বাসায় আর পড়তে যাওয়া হয়নি। ছাদে খেলতাম যখন তখনই, প্রায় স্যারকে দেখতাম বারান্দায় রেলিং ধরে এদিকেই তাকিয়ে থাকতেন। রেজাল্টের দিন আসলো। আমি তো প্রচন্ড ভয়ে ছিলাম, হাত পা কাঁপছিল। জানতে পারলাম 4.89 পেয়েছি। খারাপ লেগেছিল প্রচুর, বাট তাও ক্লাস 9-এ ভর্তি হলাম। ক্লাস অ্যাটেন্ড করা শুরু করলাম। ধীরে ধীরে কেমন এক ম্যাচুরিটি ফিল আসতেছে গায়ে। আলাদা ফিলিংস টানতো। মানে বন্ধু বান্ধবীদের প্রেমের আলাপ শুনলে কিছু মেয়ে ফ্রেন্ড হয়েও গেল 9-এ। হাসানও রিলেশনে জড়ালো নিম্নির সাথে। মাঝে মাঝে আমারও ইচ্ছে হতো একটা প্রেম করার, বাট বাবার কথা চিন্তা করে আর এগুলোর মধ্যে নিজেকে জড়াইনি। প্রাইভেটে যাওয়া শুরু করলাম, হাসানদের সাথেই মিলেই পড়ি। আগে জানি না, বাট কিছুদিন যাবত আমার স্যারের চাহনি কেমন যেন লাগে। নেশাময়, কেমন নিশই। কোনো পদার্থ সামনে থাকলে চোখ যেমন দেখায় ঠিক তেমন। স্যার কখনো আমার চোখের সাথে চোখ মেলাতেন না, সদাই আমায় এড়িয়ে চলতেন, যেটা আমার কাছে আজকাল প্রচন্ড যন্ত্রণাদায়ক। বুকে তীব্র কষ্ট হয়ে স্যারের ব্যবহারের। আমার ব্যাচের সব মেয়েদের সাথেই স্যার হাসি খুশি কথা বলেন, শুধু আমায় বাদেন। সব কপাল। কখনো ক্লাসে স্যার হঠাৎ দাঁড় করিয়ে মারতেন। কেন মারতেন কিছুই করতাম না আমি। ধীরে ধীরে দিন যেতে লাগলো, আমিও বড় হতে লাগলাম। ক্লাস 10-এ উঠলাম। এখন দিনকাল অন্যরকম যায়। ফ্রেন্ডের সাথে মজা মাস্তি, হাসি ঠাট্টা। প্রপোজ তো পেলাম অনেক, কিন্তু মনের মতো ছিল না। আজ ক্লাসে নিম্নি, আমি আর হাসান এক বেঞ্চে একসাথে বসেছি। মধ্যে আমি আর 2 সাইডে প্রেমিক প্রেমিকাকে বসিয়েছি। না হলে ওদের প্রেমের আলাপে আমার কান ফালা ফালা হয়ে যেত। তৃষ্ণা স্যারের ক্লাস, তাই আমি আর কোনো কথা বলবো না, কারণ স্যার আমায় এইভাবে পছন্দ করেন না, দেখতে পারেন না। হাসান আর নিম্নি তো দুজন ফিসফিসানোর আওয়াজে কথা বলাই যাচ্ছে। স্যার অনেকবার চোখ রাঙানি দিয়ে তাকিয়ে আছেন। আমি লিখছিলাম, হঠাৎ হাসান নিম্নিকে কিছু বলার জন্য আমার গায়ের সাথে অনেকটা ঝুঁকে ছিল, আর আমি নিম্নির দিক সাইডে চাপতে নিছিলাম। তখনই জোরে একটা আওয়াজ। থাপ্পড়টা আমার গালেই পড়েছে, তাও স্যার মেরেছে, পুরো ক্লাসের ছেলে মেয়ের সামনে। আমি গালে হাত দিয়েই দাঁড়িয়ে পড়লাম। আমার প্রচন্ড কান্না পাচ্ছে। সবাই আমার দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। স্যার আমার দিকে তার হাতে থাকা চকটা ছুঁড়ে মারলেন, ডাস্টারটা হাতে নিয়ে চলে গেলেন ক্লাস থেকে। তখনও ক্লাসের 25 মিনিট বাকি ছিল। স্যার যেতেই সবাই হাসাহাসি শুরু করলেন। আমি তো বুঝতেই পারলাম না থাপ্পড়টা কেন মারলো। রুমের দরজা অফ করে বিছানায় আধশোয়া হয়ে আছি, লাইট অফ, কানে ইয়ারফোন। খারাপ লাগছে প্রচন্ড। স্যারটা অনেক পচা, তৃষ্ণা স্যার অনেক পচা। গালে 5 আঙুল বসে আছে। এত জোরে কেউ মারে? পুরো ফেসটা ব্যথায় মনে হচ্ছে ফুলে যাচ্ছে আমার। আর যেই গালে মেরেছে সেখানে মনে হচ্ছে কেউ লোহা দিয়ে বাড়ি দিচ্ছে। পাষাণ টিচার
ওনার কাছে আমি আর পড়বো না, যা ইচ্ছে করুক, আমি আর পড়তে যাব না। আজ আব্বুকে বলবো নতুন টিচার খুঁজতে। এমন কেন করেন আমার সাথে? আমি কি সত্যি অনেক বাজে? আমি আর সবার মতো ওনার স্টুডেন্ট নই? পুরাতন স্টুডেন্টের নাকি স্যাররা অনেক ভালোবাসে, তাহলে আমিও তো স্যারের পুরাতন স্টুডেন্ট। 4 বছর হতে চললো, ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত স্যার আমায় পড়াচ্ছেন, কিন্তু আজও স্যার আমায় সহ্য করতে পারেন না। আজ 2 দিন হচ্ছে আমি স্কুল, প্রাইভেট কোথাও যাচ্ছি না পড়তে, আর যেতেও ইচ্ছে হয় না। আমি যাচ্ছি না বলে তৃষ্ণা স্যার নাকি অনেকবার কল করেছেন আমায় প্রাইভেট পাঠিয়ে দিতে, আবার বাসায়ও এসেছেন 2 দিন। স্যার যখন এসেছেন তখন আমি রুম থেকে বের হইনি, দরজা লাগিয়ে কানে ইয়ারফোন গুঁজেছিলাম। তার জন্য আব্বু আমায় ঝাড়িয়েও দিয়েছেন। আমিও আব্বুকে ডিরেক্ট বলে দিয়েছি আমি আর তৃষ্ণা স্যারের কাছে পড়বো না। মা তো বকাঝকা করছেন আমায়, জিজ্ঞেস করছেন কেন পড়বো না। আমি কোনো জবাব দিতে পারলাম না, শুধু বলেছি নতুন টিচার খুঁজতে। স্কুলে যাচ্ছি না কারণ অনেক খারাপ লেগেছিল সেই দিনের হঠাৎ মায়ের। সবাই আমায় দেখলে হাসাহাসি করবে নাই বা কেন? ক্লাসে এই স্যার আমায় অযথা মারেন, কোনো রিজন পাইনি আজও। আমি কি লোহা দিয়ে তৈরি হয়েছি যে অকারণে এসে শুধু মারবে? এখন থেকে এই স্যারের ক্লাসও অ্যাটেন্ড করব না, তাতে যাই হোক না। আজ ফ্রাইডে, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার এই 3 দিন আমি ঘর থেকে বের হইনি, নিজের রুমে টিভি দেখে কাটিয়েছি। সবকিছু বিরক্ত লাগছে আজকাল। এখন ঘুমের ভেতরও স্যারের থাপ্পড় দেখি। অসহ্য, ভয়ঙ্কর টিচার। এমন টিচার যেন কারো কপালে না পড়ে। অনেকক্ষণ যাবৎ হাসান কল দিচ্ছে, ঘুরতে যেতে বলতেছে ওদের সাথে। আজীব, হাসানটা না একটা আস্ত গাধা। আরে নিজের গার্লফ্রেন্ডকেই নিয়ে জানা, আমায় কেন ডাকতেছিস ভাই? হাসান আর তার গার্লফ্রেন্ড নিম্নের জোড়াজুড়িতে রাজি হলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এভাবেও 3 দিন যাবৎ বাড়িতে থেকেই বোর হয়ে উঠেছি। দুপুর 3টা বাজছে, আমি, হাসান, নিম্নি অনেক দূরে বেরিয়েছি। অনেকটা রাস্তা যেতেই সামনের ডার্ক কালারের একটি গাড়ি থামালো। গাড়িটা কার তা চিনতে বেশি সময় লাগেনি আমার। গাড়ি তো তৃষ্ণা স্যারের, নিশ্চয়ই আমাকে আবার সকলের সামনে চড় মারবেন। আমি উল্টো পথ ধরে তাড়াতাড়ি হাঁটা ধরলাম মাথা নিচু করে। যত দ্রুত সম্ভব হেঁটেই যাচ্ছি, ভয় বুকের ভেতর মোচড় দিচ্ছে বারবার। স্যার মেবি আমার পেছনে দৌড়ে আসছেন আর চিল্লাচ্ছেন, বেলি, স্টপ দেয়ার। তারপরেও আমি থামছি না। এখন দৌড় দেওয়া উচিত, কিন্তু রাস্তায় প্রচুর লোকজন, তাও চিন্তা ভাবনা ছেড়ে দৌড় দিতেই নিচ্ছিলাম। তখনই পেছনে কেউ আমার হাত ধরে ফেলে। হাওয়ার মতো বেগে সে আমায় তার দিকে ঘুরায়। তার দিকে ঘুরতেই মাথায় ঠাস করে একটা থাপ্পড় লাগালেন। আমি এখন কেঁদেই দিলাম ভ্যা ভ্যা করে, নিচে তাকিয়ে কেঁদেই যাচ্ছি। তখনই হাসান বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার। নিম্নিও সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। আবারও হাসানের আওয়াজ পেলাম। স্যার কি হয়েছে? বেলি কি করেছে? হাসানের ভয়েস শুনে আমি আরো জোরে কেঁদে উঠলাম। কারণটা সোজা, আমি কিছুই করিনি। আমাকে নিয়ে কিসের এত সমস্যা এই স্যারের? আশেপাশের অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তৃষ্ণা স্যারের আওয়াজ পেলাম। হাসান, নিম্মি বাসায় যাও। হাসান মনে হয় কিছু বলতে চাচ্ছিল, কিন্তু স্যার ওদের কিছু বলতে না দিয়েই বললেন, হোয়াট? জাস্ট গো। ওরা স্যারের এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে চলে যাচ্ছে। আমিও ভাবছি দৌড় দিব, তার আগেই হাতে স্পর্শ পেলাম। তৃষ্ণা স্যার আমার হাতটা টাইট করে ধরে নিয়ে যাচ্ছেন সামনে। আমি মাথা নিচু করে চারপাশের মানুষের অদ্ভুত চাহনিতে দেখছি। গাড়ির দরজা ওপেন করে বললেন, সিট। আমি তো দাঁড়িয়েই ছিলাম। আমার ভাবটা ছিল আমি গাড়িতে বসবো না, কিন্তু তা তো হলো না, উল্টো আবারও ব্যথা পেলাম। ধাক্কা মেরে ভেতরে ফেলে দিলেন। রাগে দুঃখে আমি এইবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই উঠলাম। কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে। কি হচ্ছে আমার সাথে? ঘর থেকে বেরিয়ে আসাই ভুল হয়েছে আমার। গাড়ি চলেছে আর আমার কান্নার বেগও বাড়ছে। গাড়িটা অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়ে পড়লো। আমি তাও স্যারের দিকে তাকাইনি, আমি নিচে তাকিয়েই কাঁদছি। ভেবে রেখেছি আর দেখবই না এই স্যারকে, ভয়ঙ্কর বিডিং করা টিচার।
হঠাৎ আমার কোমরে কারো হাতের স্পর্শ পেলাম। আমি কেঁপে উঠে সামনে তাকানোর আগেই সেই হাত জোড়ার মালিক আমায় টেনে তার দিকে নিয়ে গেলেন। আমি বিস্ময় নিয়ে সেই দিকে তাকাতেই আমার ঠোঁটে তার ঠোঁটের উষ্ণ আভাস পেলাম। মুহূর্তের মধ্যেই কি হলো আমার কোনো আইডিয়া নেই। পুরো শরীরে পশম ধীরে ধীরে দাঁড়াতে শুরু করলো। কোমর থেকে এক হাত উঠিয়ে আমার থুতনির নিচে থেকে ধরে গাল পর্যন্ত চেপে ধরলো। মুখটা তার দিকে আরো টেনে নিল। আমার কোমর তার এক হাতে সম্পূর্ণ আবদ্ধ। তীব্র থেকে তীব্রভাবে তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে আবেশে প্রবেশ করছে। কি হচ্ছে এটা সেটার আইডিয়া নেই, কিন্তু আমার চোখ লাগাম ছাড়া হচ্ছে। ধীরে ধীরে চোখ বুঝে গেল আর তার ঠোঁটের ছোঁয়া তীব্র হয়ে যাচ্ছে। তার আচরণটা অনেকটা না পাওয়ার নেশার হাতে পেয়েছে এমন। মাইন্ড কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। কি হচ্ছে, কেন হচ্ছে, কে করেছে, কোথায় আছি, কিচ্ছু মাইন্ডে নেই। শুধু এতটুকু আছে, তা হলো অচেনা ফিলিংস, যেটা পুরো শরীরে শিহরণ লাগিয়ে দিচ্ছে। ঠোঁটের পাশ বেয়ে পানি পড়লো মনে হচ্ছে। আমি উতলা হয়ে দেখার জন্য চোখ খুলতেই দেখলাম তার চোখ বন্ধ অবস্থায় এক চোখ বেয়ে পানি পড়ছে। যেই পানির ফোঁটা আমার ঠোঁটে টাচ করতেই তার ঠোঁটের ছোঁয়ায় মিশে যাচ্ছে। আমি তাকিয়ে থাকতে পারলাম না, চোখ লাগাম ছাড়া বন্ধ হয়ে যাচ্ছে। ডেরি মিল্ক মেবি আমি এতটা মজা করে খাইনি যতটা মজা নিয়ে সে আমার ঠোঁটের স্বাদ নিচ্ছে। না, প্রচন্ড অস্বস্তি হচ্ছে। অনুভূতিতে কিছুক্ষণ বাদে মনে হয় আমি মরেই যাব। আমার দুই হাত তার বুকের দুই হাতের সাইডে মেলে দিয়ে কিছুটা ধাক্কা দিতেই তার ঠোঁটের ছোঁয়া আরো তীব্রভাবে পাচ্ছি আমার ঠোঁটে। আমি চোখ খিচেই আমার ঠোঁট চেপে ধরে মুখের ভেতর ভরে নিলাম। সে মনে হলো রেগে গেল। আমার গাল এমন ভাবে চেপে ধরলো মনে হলো গালে দাঁতের মাঝে ঢুকে যাবে, আর ঠোঁট দুটো মুখ থেকে বেরিয়ে এলো। আর সাথেই তার ঠোঁট দিয়ে আবারও চেপে ধরলো। এবার আরো উতলা হয়ে ঠোঁটের স্বাদ নিচ্ছে। তার গরম নিঃশ্বাসগুলি আমার গালে এসে বাড়ি খাচ্ছে। আমার শরীর মনে হচ্ছে নিজের থেকে সরে যাচ্ছে। আমার ঠোঁট মনে হলো আর নেই। সেই ঠোঁটে ঠোঁট ছেড়ে দিয়েই অন্য পাশে জানালার দিকে তাকালেন। মনে হচ্ছিল জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার এক হাতের দুই আঙুল কপালে রাখা, আর আমি তো নিস্তব্ধ হয়ে বসে আছি নিচের দিকে তাকিয়ে। কি হলো? এটা লিপ কিস ছিল? আমার জীবনের প্রথম কিস, তাও স্যারের কাছ থেকে পাওয়া। লজ্জাজনক লাগছিল ব্যাপারটা আমার কাছে। সে তো আমায় পছন্দই করেন না, আমাকে তো সহ্যই করতে পারেন না। তাহলে এগুলোর মানে কি ছিল? গাড়ি চলতে শুরু করলো। আমি আর কোথাও তাকানোর শক্তি পেলাম না। আর কিছুক্ষণ আগেই যে পড়ে ফিরে কাঁদছিলাম সেটাও মনে হচ্ছে এখন আরো তীব্রভাবে বাহিরে আসতে চাচ্ছে। না চাইতো বারবার তার দিকে চোখ যাচ্ছে। গোলাপি ঠোঁট দুটি রক্তের লাল বর্ণে ধারণ পেয়েছে। তার কালো টি শার্টের মাঝে তার ফর্সা গায়ের রং ফুটে উঠেছে। সামনে তাকিয়ে গাড়ি চালিয়েই যাচ্ছে। গলায় সিংহের মতন একটা চেইন আইটেমের কিছু পরা, হাতে ঘড়ি বেশ বড়, আর আজকে চুল আওলা ঝাওলা হয়ে আছে। মেবি তখনের জন্য কেন জানো স্যারটাকে আজ বেশ লাগছে। এমন চোখে আগে কখনো পর্যবেক্ষণ করা হয়নি, আর করবই বা কেন? আমি তো শুধু শিক্ষকের নজরেই দেখেছিলাম। আমার প্রচন্ড রাগ লাগছে স্যারের এমন বিহেভিয়ারে। কোথায় গাড়ি যাচ্ছে তাও জানি না, আর কিছু বলার ভাষাও পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে আছে। স্যার কি আমায় ইউজ করতে যাচ্ছে, নাকি সে আমায় ঘৃণা করে তাই এমন কাজ করলো? কিস তো ঘৃণা করা ব্যক্তিকে করা যায় না। কাউকে তীব্রভাবে আপন করে পেতে চাইলে এভাবে কিস করে নিজের মাঝে গুছিয়ে নেয়। এখন আমার আরো বেশি কান্না পাচ্ছে। ঠোঁটগুলো মেবি তেনা তেনা হয়ে গেছে। এতক্ষণ অন্য কারো ঠোঁটের ভার বহন করেছে কম কথা। আমার কাছে এই কাহিনীটা একটা স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্ন হলে এখনই উঠতে যাচ্ছি এই বাজে স্বপ্ন থেকে। এইটা অবিশ্বাস্য। তৃষ্ণা স্যার যে কিনা আমায় দেখতেই পারে না, সে আমায় কিস করেছে, তাও এত সফটলি। আবার মনে হচ্ছিল সে কাঁদছিল। আমার মাথায় কিচ্ছু আসছে না। ভাবনায় ছেদ পড়লো। গাড়িটা থামায়। আশেপাশে তাকিয়ে দেখলাম এক লেকের পার। একটা মানুষও দেখতে পাচ্ছি না। স্যারের দিকে তাকাতেই দেখলাম সে সিটে মাথা হেলান দিয়ে শুয়ে আছেন। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম,
আমি বাসায় যাব প্লিজ। সে এখনো সেইভাবে চোখ বুজে আছে। হঠাৎই তার গলার আওয়াজ পেয়ে সেখানে তাকাতেই দেখলাম সে এখনো সেইভাবে চোখ বুজে আছে। रुकना नहीं मुझको, जिद पे आ गया हूँ मैं, इस कदर दीवाना पान चढ़ा, देखो नो यहाँ आके मेरा हाल कैसा है, टूट के अभी तक ना जुड़ा। এতটুকু গেয়ে সে আমার দিকে তাকালো। तुम्हें अपना बनाने का जुनून सर पे है, कब से है, मुझे आदत बना लो, एक बार ही कहना है तुमसे है। আমি অবাক চোখে তাকিয়ে আছি স্যারের দিক। সে গান গেল, তাও এমন ইনোসেন্ট সং, তাও আমার দিকে তাকিয়ে। গানটা কি আমায় মিন করে গেল? তার চোখে চোখ পড়তে আটকে উঠলাম আমি। তার চোখের চারিপাশ সম্পূর্ণ লাল হয়ে জমে আছে। কেমন এক ভয়ানক চাহনি ছিল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি। চোখ নামিয়ে আশেপাশে তাকাতেই লাগলাম। সে এবার আমার দিকে একটু ঝুঁকে গেল। ভয় করছে তাই না? আমি তাকালাম তার দিকে। আমি তো চাই তুমি আমায় ভয় পাও, ঘৃণা করো। কথাটা সে বলে অত্র হাসিতে ফেটে পড়ল। আমি তো প্রচন্ড ভয় পাচ্ছি স্যারের এমন বিহেভি। হঠাৎ স্যার আবার মুখটা খিচে ফেললেন, সাথে সাথে ড্রাইভিং সিটে কষে বাড়ি মারলেন। আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, এই পিচ্ছি কি আছে তোমার মাঝে? আমি তো রীতিমতো অবাক। কি বলছে স্যার এগুলো? হ্যাঁ কি আছে, কেন আমায় এমন বানাচ্ছ? কথাটা বলেই তার ডান হাতের 4টা আঙুল ইউজ করে আমার গাল চেপে ধরে তার দিকে টেনে নিলেন। দিন দিন আমি আমার নিজেকে হারিয়ে ফেলছি। কেন কেন তোমার থেকে দূরে থাকতে পারি না? কেন তোমায় নিয়ে সারাক্ষণ ভাবি? কেন তোমায় এতটা চাই? উত্তর আছে তোমার কাছে? নাই, আমার কাছেও যে নেই। তোমার মাঝে কিচ্ছু নেই, কিচ্ছু। তাও আমি প্রতিনিয়ত পাগল হচ্ছি। এই, আমি তোমার টিচার নই, আমি শুধু তোমায় এক নজর দেখার জন্য পড়াই। কেন বুঝো না? আমি শুধু তার দিকেই তাকিয়ে আছি, অজানা এক টান অনুভব করছি। স্যারের কি হয়েছে এইটা তো বুঝতে বাকি নেই যে স্যার মেবি আমায় পছন্দ করেন। পছন্দ না করলেও কেউ কি এইভাবে কিস করে বা এভাবে কথা বলে? ভাবনায় ছেদ পড়ে স্যারের আওয়াজে। সেদিকে তাকাতেই দেখি স্যার চোখ বুঝে সিটে হেলান দিয়ে আছেন। বলতে শুরু করলেন আর আমি শুনতে। তুমি যে ডায়েরিটা পড়েছিলে ফ্ল্যাটের লাইব্রেরিতে, সেখানে যে পিচ্চি মেয়ের কথা আমি উল্লেখ করেছিলাম, জানতে চাও সে কে? আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, না না, শুনতে চাই না, আমি বাড়ি যাব। ইউ হ্যাভ টু নো। তাকিয়ে রইলাম স্যারের দিকে। সে সিটে চোখ বোঝা অবস্থায় বলা শুরু করলেন অতীত। জানো, ভালোবাসা বলতে তেমন কিছুই আমার মনে আসেনি। কিছুটা হ্যান্ডসাম থাকায় ভার্সিটিতে অনেক প্রেম করেছি। যেই মেয়েকে ভালো লাগতো প্রপোজ করতাম, আর সেও অ্যাকসেপ্ট করত। সেদিন বুধবার ছিল, ভার্সিটি শেষ, মাত্র বাড়ির পাশের চায়ের টঙে দাঁড়িয়েছিলাম। তখনই সেখানে উপস্থিত হয় একটি ট্রাক। আমি চা খাওয়ায় মনোযোগ দিচ্ছিলাম। তখনই এক পুচকি মেয়ে দৌড়িয়ে আসে দোকানে, বলতে থাকে আইসক্রিম বা চিপস দিন। মেয়েটাকে ভালো করে এক নজর দেখলাম। আমার এখনো স্ট্রিপ মনে আছে, গোলাপি রঙের হাঁটু অবধি জিন্স আর হোয়াইট ফুল হাতার গেঞ্জি ছিল পরনে, মাথায় ক্যাপ ছিল আর চারপাশের চুলগুলি লাফাচ্ছিল। হালকা ফর্সা গায়ের রং। পিচ্চিটা বেশ মায়াবতী ছিল। যতক্ষণ ছিল সেখানে আমি তাকিয়েই ছিলাম। তখনই হয়তো সেই মেয়ের বাবা আসেন। মেয়েটি চিপসটা নিয়েই দৌড়িয়ে সামনের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তখনই এক মহিলা ডেকে ওঠে, বেলি। পিচ্চি মেয়েটির নাম ছিল বেলি। বেলিকে আমার ভালো লাগতো। ভাবতাম যে আমি তো বাচ্চা প্রিয়, তাই হয়তো অতটা গুরুত্ব দিতাম না এই বিষয়ে। শুনলাম বেলির বাবা তার জন্য টিচার খুঁজছেন। আমাকে বলতেই আমি হ্যাঁ বলে দিলাম। কেন বললাম তার জবাবও নেই। আমার তখন এক্সাম চলছিল। পড়াতে শুরু করলাম মেয়েটিকে। প্রতিদিন প্রতিনিয়ত বেলিকে নতুনভাবে খুঁটিয়ে খাটিয়ে দেখতাম। প্রচণ্ড ভালো লাগতো। ওর বোকা বোকা কথাগুলোর মাঝেই নিজের হাসি খুঁজে পেতাম। হঠাৎ হঠাৎ নাক টানা, কখনো পড়ার জন্য বগলে মুখ কুঁচকে রাখা, আমার বেশ লাগতো ওকে দেখতে। প্রায় টাইম ওর ছবি তুলে রাখতাম ফোনে। মোবাইল ওপেন করতেই ওর ছবিগুলি নেড়ে চেড়ে দেখতাম। মাঝে মাঝে বাড়ির পথে দেখতাম খেলতে। সারাদিন খেলতো আর আইসক্রিম খেত। মাঝে মাঝে অনেক মন চাইতো ওর জন্য আইসক্রিম কিনতে। নিজে নিজেই বলতাম ও আমার ছাত্রী, অনেকটা মেয়ের মতোই, কিন্তু ওটা চিন্তা করতেই পারতাম না।
মুখটা কালো হয়ে যেত। প্রায় টাইম আইসক্রিম কিনে দিতাম, আর ও তা আমাকেও খাইয়ে দিতে চাইতো। ওর হাতে খেতে তো চাইতাম, কিন্তু ফোকাস আমার ভালো ছিল না, তাই ইগনোর করতাম। এত কাহিনীর মাঝেও নিজের অনুভূতি তখনও বুঝতে পারিনি। সেদিন মনে হয় শনিবার ছিল। অনেকক্ষণ যাবৎ বসেছিলাম ওর জন্য, কিন্তু ও তো পড়তেই আসলো না। ভাবলাম হয়তো আজ আসবে না। কেমন ফাঁকা ফাঁকা লাগছিল সেই দিনটা। কিছু একটা নেই নেই লাগছে। রাত্রে ঘুমাচ্ছিলাম, এমন এক বাজে স্বপ্ন দেখলাম যে তড়িঘড়ি করে উঠে পড়লাম। তখনও বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা। বারবার ভালোবাসার কথা বলছিলাম বেলিকে। আমি সেই রাত্রে আর ঘুমাইনি। পরের দিন আর কোথাও বের হইনি। বেরিকে না দেখতে পেয়ে নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। অস্থির অস্থির ফিলিং হচ্ছিল। কি করব না করব ভেবে পাচ্ছি না। আর কিছু না ভেবেই কল লাগালাম। কলটা ধরলেই বেলির বাবা বললেন তারা গ্রামের বাড়ি গিয়েছেন, 10-12 দিন আসবে না। কথাটা শুনে আমি কিছু সময় স্তব্ধ হয়েছিলাম। ফোনের মধ্যে বেলির আওয়াজ পাচ্ছিলাম। উফ বাবা, তুমি আমায় হেল্প করো, গাছে উঠবো। ভয়েসটা শোনা মাত্রই চিৎকার দিতে ইচ্ছে করছিল। একদিন না দেখতে পেয়ে আমার এই অবস্থা, 12 দিন কিভাবে থাকবো? দিন যাচ্ছে আর বেলির প্রতি আমি কতটা উইক তা অনুভব করছি। শুধু এক নজর দেখতে মন চাচ্ছিল। ধীরে ধীরে বুঝতে পারলাম এত উইকের মানে। যখন বুঝতে পেরেছিলাম, নিজেকে থুতু দিতে ইচ্ছে করছিল। শেষে এক নাবালিকা মেয়েকে মনে ধরেছে। তীব্র কষ্ট মনে ধরেছিল তখন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমার অতিরিক্ত চাওয়া শুরু হয়েছিল সেই 2 দিনের মাঝে। বুঝিয়ে দিয়েছিল আমি কতটা বেহায়া হয়ে উঠেছি। 3 দিনের মাথায় ঠিকানা জোগাড় করলাম চাঁদপুরের। সকল তথ্য নিয়ে বেরিয়ে পড়লাম। কারেক্ট ঠিকানা পেতে 2 ঘন্টা ঘুরতে হয়েছে আমাকে। এভারেস্ট জয় করার মতো ফিলিংস হচ্ছিল। অদ্ভুত লাগছিল। এক পিচ্চির জন্য 7 সমুদ্র পাড়ি দিচ্ছি। বাড়িটায় 1000 বারের মতো চক্কর কেটেছিলাম, কিন্তু যাকে দেখার জন্য এত কিছু তাকেই দেখতে পাচ্ছি না। চাঁদপুরে তেমন কাউকে চিনতামও না। কি করব, কোথায় যাব, নো আইডিয়া। সিদ্ধান্ত নিলাম নিজের গাড়িতেই ঘুমাবো। যেই ভাবা সেই কাজ। সেদিন আর পিচ্চিকে দেখতে পাইনি। সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন দেখতে পাই পাশের বাড়ির উঠানে খেলছিল। তাকে দেখা মাত্রই মনের টনক নড়ে উঠল। বুকটা ঠান্ডা হাওয়ায় দুলিয়ে যাচ্ছিল। লুকিয়ে লুকিয়ে দেখা হতো, কোথাও গেলে পিছে পিছে যেতাম। বড্ড ভয় হতো যে পিচ্চিকে নিয়ে। এত ভয় পাওয়ার কারণটাও খুব অদ্ভুত। ভালোবাসায় যে কতটা কষ্ট তখন বুঝেছিলাম। ওয়ান সাইড লাভে তো আরও কষ্ট। এত কষ্ট নিয়ে 2 দিন যে কিভাবে বেঁচেছি তা আল্লাহ জানতো। 4 দিন কাটার পরেই খোঁজ নিয়ে জানলাম আজ রওনা দেবে। ব্যাস, দ্রুত গাড়ি নিয়ে ঢাকায় পৌঁছালাম। 3য় দিন থেকেই পড়তে আসা শুরু করলো বেলি। ও পড়তো আর আমি ওকে দেখতাম। দিন দিন চাহিদা বাড়তে লাগলো। ওর ঠোঁট আমায় অনেক টানতো, স্পেশালি যখন ও বকবক করতো। আমি পিচ্চিকে দেখেই নেশা কাটাতাম। যখন দেখলাম ওকে ছাড়া চলছে না, তখনই বাজে ব্যবহার করতে শুরু করলাম। আমার বাজে ব্যবহারের পিছনে যে আমার অতিরিক্ত চাওয়ার নেশা ছিল, সেটা তখন বোঝার ক্ষমতা ছিল না পিচ্চির। রাত্রেই ঘুমাতে পারতাম না। অনেক রাত শুধু জেগেই কাটিয়েছি। সারাদিন ভাবতাম কথাটা কার সাথে শেয়ার করব, কাকে বলবো আমার এই পাগলামির কথা। ভাগ্য খারাপ ছিল তো, পরের দিনই জানতে পারি চলে যাবে আমার পিচ্চি। তাচ্ছিল্যের হাসি আসছিল সেদিন। যাকে 2 দিন দেখতে না পেয়ে চাঁদপুর চলে গিয়েছি, তাকে না দেখে বছরের পর বছর কিভাবে থাকবো। ভেঙে পড়েছিলাম পিচ্চি যাওয়ার পর। জীবনের মানেটাই হারিয়ে ফেলেছিলাম। 4 দিনের মাথায় চট্টগ্রামে পৌঁছালাম। পার্মানেন্টলি শিফট হতে অনেক দিন সময় প্রয়োজন। এতদিন তো আর পিচ্চিকে দেখা ছাড়া থাকতে পারবো না। তাই কিছুদিনের মাঝে চলে আসতাম চট্টগ্রাম। ফ্যামিলিকে বুঝিয়ে কাজটা ট্রান্সফার নিয়ে চলে এলাম পিচ্চির কাছে। কারণ পিচ্চিটাকে অতিরিক্ত পাগলের মতো চাই। আমার এত চাওয়ার মাঝে অন্য কারো অস্তিত্ব আমি মেনে নেব না। তোমার দিকে কেউ খারাপ নজরে তাকালে আমার শরীরে আগুন জ্বলে ওঠে। তোমার দিকে শুধু আমি তাকাবো, যেভাবে ইচ্ছা সেভাবে তাকাবো। নজর আমার পড়বে তোমার উপর, অন্য কারো পড়তে দেব না। তাতে যদি
তোমায় বোরকা পরিয়ে রাখতে হয় তাই করব। জানো কেন মেরেছিলাম সেদিন স্কেল দিয়ে? অনেক রাগ উঠছিল তোমার উপর। বড় হচ্ছিলে দিন দিন, বডির শেপ চেঞ্জ হচ্ছে, কিন্তু বুদ্ধি এক ফোঁটা বাড়েনি। বিভেলটাও ভালোভাবে রাখতে জানো না। এমন তো না যে শুধু মেয়েরা ক্লাসে, ছেলেরাও আছে, সেদিকে নজর দাও। আর থাপ্পড় মারার রিজনটা সিম্পল ছিল, অন্য কারো গায়ের সাথে কেন ঘেঁষতে যাও? বড় হচ্ছ কিন্তু মাথার বুদ্ধি তো ছোটই রয়ে যাচ্ছে। থাপ্পড় মারার জন্য আমি কখনো সরি চাইবো না, তুমি থাপ্পড়টা ডিজার্ভ করো। আমার তো ইচ্ছে করছিল আরও দুটো দিতে, শুধু ক্লাস ছিল দেখে বেঁচে গেছো। ফ্রেন্ড বলে কি গিয়ে ঘেঁষাঘেঁষি করতে হবে? স্তব্ধ হয়ে রইলাম আমি, চোখের দিকে তাকিয়ে আছি স্যারের। বুকটা ধড়ফড় করছে, খুব ইচ্ছে করছে জড়িয়ে ধরতে। জানি স্যার অনেক বড়, তাও এখন মনে হচ্ছে ওনার থেকে পারফেক্ট জীবনসঙ্গী কখনো পাবো না এমন অতিরিক্ত চাওয়ার মানুষ। এক পিচ্চিকে এত ভালোবাসার কোনো কারণ নেই, তাও পাগলের মতন ভালোবেসেছে 4 বছর যাবত। এখনো চোখ বুজে সিটে হেলান দিয়ে আছে, ঠোঁট কামড়ে ধরে আছে। কিউট লাগছে দেখতে। চুলগুলো ঠিক করে দিতে ইচ্ছে করছে, কিন্তু হাত বাড়ানোর আগেই স্যার চোখ মেললেন। আমি সোজা হয়ে বসলাম, আমার দিকে তাকিয়ে একটু ঝুঁকলেন। আচ্ছা, যদি আমার বয়স কমানো যেত তাহলে তো আর কোনো সমস্যা হতো না, তাই না? আমি প্রতি উত্তরে আমার 2 হাত মেলে চোখ বুঝে নিলাম। নিজের এত ক্ষমতা নেই ওনাকে জড়িয়ে ধরার। আভাস পাচ্ছি তার স্পর্শের। ধীরে ধীরে তার শরীরের মিষ্টি ঘ্রাণ তীব্র হচ্ছে। টাইট করে তার বুকে চেপে ধরেছে। আমি হালকা করে তার পিঠে হাত রাখলাম। অদ্ভুত ভালো লাগা কাজ করেছে। স্যারের সাথে প্রেম অদ্ভুত ছিল, আমার জীবনের ভালোবাসা। হয়তো আল্লাহ আমার জন্যই ওনাকেই পাঠিয়েছেন ভালোবাসা শেখাতে আমায়। কানে